এই মুহূর্তে আমি একটা বাথরুম গোসলখানার যে ছাদ আছে এই ছাদের উপরে দাঁড়িয়ে আছি। অনেকেই নতুন আছেন, সাপ্লাইয়ের কাজ সম্পর্কে ধারণাই নেই যাদের, যারা বুঝেন না একদম নতুন। আর যারা পুরাতন আছেন তাদের নিয়েও কিছু কথা বলবো। সাপ্লাইয়ের কাজের যে বেসিক নিয়মগুলো আছে এই নিয়মগুলা নিয়ে কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত। একটা ট্যাঙ্কি ফিটিং থেকে বাথরুমের যে গোসলখানার প্রয়োজনীয় ফিটিংসগুলো আছে এই ফিটিংসগুলো নিয়ে কথা বলবো। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আশা করি শিখতে পারবেন। যেহেতু আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি সেহেতু প্রথমেই আমি ট্যাঙ্কির বিষয়ে কথা বলবো। এই ছাদের উচ্চতা নিয়ে কথা বলবো। নিচের যে ফ্লোর আছে এই ফ্লোর থেকে ছাদের উচ্চতা 7 ফিট দেওয়া হয়েছে এবং ছাদ থেকে 3 ফিট উচ্চতায় ট্যাঙ্কি বসানো হয়েছে। চাইলে প্রয়োজনে আপনারা তার চাইতে বেশি উচ্চতায় বসাতে পারবেন। ছাদের উপরে স্পিড পাওয়ার জন্য পানির ট্যাঙ্কির উচ্চতা রাখতে হবে। ট্যাঙ্কির কাছাকাছি ছাদের উপরেই রয়েছি। উপরের বিস্তারিত কাজগুলো আছে সেগুলো নিয়েই প্রথমেই কথা বলবো। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন মোটরের আউটপুট লাইন, আর এটা হলো ট্যাঙ্কির ইনপুট লাইন। মোটরের আউটপুট পাইপ থেকে ট্যাঙ্কির ইনপুটে সেটিং করা হয়েছে পানি ঢোকার জন্য। ছাদ ছিদ্র করে নিচে পাইপ নেওয়া হয়েছে মোটর থেকে পানি তোলার জন্য। প্লাস ট্যাঙ্কির যে আউটপুট লাইন আছে এটা হলো আউটপুট লাইন, যেটা দিয়ে পানি সাপ্লাই হয়, আমরা ব্যবহার করে থাকি। এখানে একটা বাল্ব ব্যবহার করা হয়েছে যেটাকে গ্রামের ভাষায় অনেকেই চাবি বলে থাকে অথবা বিভিন্ন নামে ডেকে থাকে। এটা বন্ধ করে দিলে ট্যাঙ্কি থেকে যে আউটপুট লাইন আছে এখানে ইনপুট হয়েছে, যেটা সব কাজে আমরা ব্যবহার করে থাকি। বেসিং, বাথরুম, গোসলখানা, শাওয়ার, টয়লেটের যে সাপ্লাই লাইন আছে এটা বন্ধ করে দিলে প্রত্যেকটা লাইনই অফ হয়ে যাবে। যার কারণে এই চাবিটা ব্যবহার করা হয়। এই চাবিটার ব্যবহার তখনই হয় যখন কোনো কারণে কল অথবা যেই সাপ্লাইয়ের লাইনগুলা খুলে রিপেয়ারিং করতে হয়, অথবা কোনো কল নষ্ট হয়ে গেলে সেটাকে খুলে আবার চেঞ্জ করতে হয়। সে কারণে পানি যেন নিচে না নামতে পারে এটা ব্যবহার করা হয়। এখানে আরেকটা বিষয় যে অনেক ইউটিউবারদের আমি দেখেছি ট্যাঙ্কির আউটপুট লাইনে তারা অনেকেই আছে এরকমভাবে পাইপ দাঁড় করিয়ে দেয়, যেটা শূন্যে বেশি থাকে, উপরে কোনো কিছুই থাকে না। যারা এই কাজটুকু করে তারা মনে করে যে এই পাইপটুকু দিলে ট্যাঙ্কি থেকে নিচে পানি স্পিড পাবে বেশি। তারা এটা মনে করেই এই পাইপটা ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আমি বলবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কোনো যুক্তিসঙ্গত কাজ নয়। ট্যাঙ্কি থেকে হাওয়া ভিতরে টেনে নেওয়ার জন্যে এখানে দেখতেই পাচ্ছেন একটা পাইপ পড়ে আছে, আরেকটা পাইপ এপাশে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিতে পানি ঢোকার জন্য ব্যবহার করা হয়েছে। তো পানির স্পিড পাওয়ার জন্য এই পাইপটাই যথেষ্ট। যখন ট্যাঙ্কি পানি নিচ দিকে যেতে থাকবে তখন এই পাইপটা দিয়ে অক্সিজেন ভিতরে ঢুকতে থাকবে। অযথা এখানে পাইপ ব্যবহার করে আপনাদের তারা ভুলভাল বুঝিয়ে ভিডিওর ওয়াচ টাইম, চ্যানেলের ওয়াচ টাইম, চ্যানেলের ভিউ, মনিটাইজেশন কমপ্লিট করা একটা চ্যানেলের ইনকাম মানুষকে ভুলভাল বুঝিয়ে করে নিচ্ছে। কথাটা আসলে না বলে পারলাম না, কেননা ভাও কথাবার্তা আমি পছন্দ করি না, যুক্তিসঙ্গত মনে করি না। এখন দেখতে পাচ্ছেন আমি বাথরুমের ভিতরে ছাদের নিচে ঢুকে গেছি। এখান থেকে যে বাথরুমের ইনপুট লাইনটা আছে ট্যাঙ্কি থেকে নিচে নেমেছে এই পানি পাইপটা দেখতে পাচ্ছেন। ভিতরে একটু অন্ধকার, ঝাপসা দেখা যাচ্ছে, আপনারা আমার কথাই বুঝে নেবেন। এখানে গিজার ব্যবহার করা হয়নি, প্রয়োজনীয় গিজার ছাড়া সব ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের বিস্তারিত বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এখানে ইনপুট লাইন ঢুকে গেছে, ছাদের উপর থেকে এই পাইপটা ঢুকেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টি ব্যবহার করা হয়েছে। টির ব্যবহার কী কারণে করা হয় সেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। টির ব্যবহার করা হয় 3টা মাত্রা এক জায়গায় করার জন্যে। এখান থেকে উপরে আউটপুট লাইন এসে ঢুকে গেছে ইনপুটে, যেখান থেকে আমরা পানি পাবো। আবার নিচে লাইনটা চলে গেছে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য। আর এই পাশে এই পাইপটা দেখতে পাচ্ছেন এখানে একটা কল দেওয়া হয়েছে বালতি অথবা প্রয়োজনীয় অন্য কিছু ব্যবহার করার জন্য। আর এখানে শাওয়ার চাবি ব্যবহার করা হয়েছে। শাওয়ার কি অনেকেই না বুঝে থাকবেন, আমি
গ্রাম্য ভাষায় সেটাকে বলে বুঝিয়ে দিচ্ছি, যেটাকে আপনারা ঝর্ণা হিসাবে চিনেন। এখানে ব্যবহার করা হয়েছে 7 থেকে 6 ইঞ্চি নিচে। এটা হলো শাওয়ারের চাবি অথবা ঝর্ণার চাবি। আর শাওয়ারের চাবির নিচে একটা কল ব্যবহার করা হয়েছে, যেখানে বাধা ছাড়াই পানি প্রবেশ করতে পারবে। আর কলের এখানে এক্সট্রা কোনো চাবির ব্যবহার করা হয় না, কলের সাথেই চাবি দেওয়া থাকে, কলের সুইচ দিলেই পানি বের হবে। এখান থেকে যে লাইনটা নিচে চলে গেছে, এখানে একটা টি ব্যবহার করা হয়েছে। এই পাশে হাই কমোড বসানো হবে, হাই কমোডের জন্য একটা লাইন দেওয়া হয়েছে। আবার এখান থেকে আরেকটা লাইন চলে গেছে, দেখতেই পাচ্ছেন বাথরুমের ভিতরে। এটাকে আমরা ইউনিয়ন বলে থাকি, যেটা পাইপ জয়েন্টের কাজে ব্যবহার করা হয়। প্রত্যেকটা জায়গায় এটা লাগে না, যেখানে লাস্ট জয়েন করা হয় সেখানে ব্যবহার করতে হয়। উল্টা ঘোরালে পাইপ খুলে যায়। একটা নাট যখন আরেকটা নাটে ঢুকানো হয়, তখন একদিকে ঘুরিয়ে এটাকে টাইট করতে হয়। সেক্ষেত্রে এখানে একটা প্যাচ করা হয়েছে, ওই পাশে একটা প্যাচ করা হয়েছে। এখন এটা যদি ডান পাশে ঘুরিয়ে টাইট হয়, তাহলে বাম পাশে ঘুরলে লুজ হবে। সেক্ষেত্রে এক পাশে আমরা লাগাতে পারবো, অন্য পাশে লাগাতে পারবো না এই ইউনিয়নটা ব্যবহার না করলে। সেখানে আমরা এই ইউনিয়ন ব্যবহার করে থাকি। এখানে আর একটা টি দেখতে পাচ্ছেন, লো কমোডের যে কল আছে, কলে একটা সাপ্লাই চলে গেছে, এখানে বসানো হবে কল। এই কল থেকে আবার আরেকটা সাপ্লাই চলে গেছে, এটা হলো কমোডের যে ক্লিন করার জন্য সাপ্লাই লাইন থাকে সেটা। আবার এখান থেকে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে কিচেন রুমে, এখানে টি ব্যবহার করা হয়েছে। তো নিচের দিকে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে কিচেন রুমে। এবং এই ওয়ালের বাইর সাইডে একটা বেসিং ব্যবহার করা হবে, সেখানে কল ব্যবহার করা হয়েছে। এখন হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে এটা আবার কি। এটা হলো কমোডের যে ক্লিন করার আউটপুট লাইন, যেটা কমোডে গিয়ে ইনপুট হয়েছে। এখানে এটা প্রচন্ড স্পিডে পানি ঢুকবে। কমোড ব্যবহার শেষে এই চাবিটা ঘোরালেই আর সেই পানি ঢোকাতে কমোড ক্লিন হয়ে ময়লা ভিতরে ঢুকে যাবে। এখান থেকে আরেকটা লাইন চলে গেছে এই পাশের ওয়ালের বাহির সাইডে, যেখানে আরেকটা বেসিং ব্যবহার করা হবে। বাথরুমের সাথে বাহির সাইডে ওয়ালে যেখানে বেসিংয়ের কথা আপনাদের আগেই বলা হয়েছে, এখন দেখতে পাচ্ছেন সেই বেসিংয়ের যে সাপ্লাই লাইন, এটা এখানে এলবো ব্যবহার করে কাজটা করে রেখেছি। এখান থেকেই কিচেনের লাইনটা চলে গেছে কিচেন রুমে। ওয়ালের ওই পাশ থেকে ঢুকে এই পাশে চলে আসছে কিচেন রুমে। এখন আমি কিচেন রুমে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কিচেন রুমে এখানে নিচে স্ল্যাব আছে, স্ল্যাবের নিচে একটা কল ব্যবহার করা হয়েছে, যেটাকে হাঁড়ি পাতিল ধোয়ার কাজে ব্যবহার করা হবে। এখান থেকে আবার লাইন উপর পাশে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্ক বসানোর জায়গা রাখা হয়েছে, এখানে সাপ্লাই লাইন টানা হয়েছে। তো সিঙ্ক বসানোর পর এখানে একটা কল বসানো হবে। এই হলো একটা বাড়ির ছোট কাজের বিস্তারিত বৈশিষ্ট্য। এখন আপনাদের আমি দেখাবো পানির লাইন কিভাবে কাজ করে থাকে। যেমন ধরেন এটা মেইন রোড, মেইন রোড থেকে যদি এখান দিয়ে গাড়ি যায়, এই পাশ থেকে যদি গাড়ি আসে এই পাশে, তাহলে এখান দিয়ে কোনো বাধা ছাড়াই রাস্তা থাকতে হবে। আর যদি এখানে ট্রাফিক থাকে অথবা রাস্তা না থাকে, তাহলে গাড়িটা এখান দিয়ে আসতে পারবে না। তো এটা যদি মেইন লাইন হয়ে থাকে, মেইন রুট হয়ে থাকে, তাহলে এখান থেকে একটা বাড়িতে যদি একটা গাড়ি আসতে চায়, তাহলে এখানে কোনো রোড নেই, তাহলে এই গাড়িটা এখান দিয়ে আসতে পারবে না। সেক্ষেত্রে এখানে একটা রোড লাগবে, কোনো বাধা ছাড়াই। এখান দিয়ে একটা রোড থাকলে সেই গাড়িটা এপাশে এ বাড়িতে আসতে পারবে। পানির সাপ্লাইয়ের লাইনের কাজ ঠিক সেভাবেই করা হয়। যেখানে কল থাকবে সেখানে বাধা ছাড়াই যেন পানি আসতে পারে সেভাবে ব্যবস্থা রাখতে হবে, সেটা আপনি যেখানেই নেন। এখন এখানে যেহেতু কোনো বাধা নেই, তাহলে ট্যাঙ্কি থেকে পানি সোজা এই পাইপে রিজার্ভ হয়ে থাকবে। এখানে কল থাকে, সেই কলের সুইচ অথবা চাবি ঘোরালেই এখান দিয়ে পানি পড়বে। এখন যদি আপনি এখানে বাধা সৃষ্টি করে রাখেন, তাহলে এই কলে চাবি দিলেও পানি আসবে না, অথবা এখানে বাধা সৃষ্টি করে রাখলে এই গাড়িটা এখান দিয়ে আসতে পারবে না। পানির সাপ্লাই লাইনের কাজ ঠিক একইভাবে করা হয়। এখানে মোটর দেখতে পাচ্ছেন, এই মোটর থেকে ট্যাঙ্কিতে পানি ওঠে। ট্যাঙ্কির ইনপুটের লাইন উপর সাইডে থাকে, আউটপুটের লাইন নিচের সাইডে থাকে। ঠিক একইভাবে আপনি যদি এখান থেকে পানি নেন এটা কলে, তাহলে বাধা ছাড়াই এই পাইপে পানি রিজার্ভ থাকতে হবে। এরকমভাবে ব্যবস্থা করে রাখতে হবে, এখানে কোনো বাধা থাকবে না। এই কলের বাধা ছাড়া পানি রিজার্ভ হয়ে থাকবে। এখানে যদি কল থাকে, কলে এসে বাধা সৃষ্টি হয়ে থাকবে, যেখানে কলের চাবি থাকে, যেটাকে ঘোরালেই পানি পড়তে থাকে। তো কল বিনে অন্য কোথাও বাধা সৃষ্টি রাখলে এখানে কলের ভিতরে পানি প্রবেশ করতে পারবে না, আপনি চাবি ঘোরালেও পানি পড়বে না। ঠিক একইভাবে কাজটা করতে হবে যেভাবে আমি বললাম। তো সাপ্লাইয়ের কাজের বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক এরকম দেখতে
যেটাকে আমরা পাইপের থ্রেডে ব্যবহার করে থাকি। যেখানে থ্রেড দেওয়া থাকে এরকম পেঁচ কাটানো থাকে, সেখানে এটাকে পেঁচিয়ে এই থ্রেডগুলো ভরে দেওয়া হয় যেন পানির লিক না হয়। এভাবে 10 থেকে 15টা পেঁচ দিয়ে এটাকে ভরাট করা হয়। ভরাট করার পর এটাকে যে কোনো স্থানে জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সাপ্লাইয়ের কাজ কমপ্লিটভাবে শিখতে চাইলে প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।